সেকেন্ড সেমিস্টার ডিএসইউ 1 অ্যান্ড 2 সোশিওলজি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমাদের যা সিলেবাস রয়েছে যে রুরাল সোশিওলজি ইন ইন্ডিয়া, সেখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রুরাল সোশিওলজি কাকে বলে, বৈশিষ্ট্য আলোচনা করো, আমরা কিন্তু পড়েছি। আজকে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি সম্পর্কে আমরা আলোচনা করব। স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি কি এবং এর বৈশিষ্ট্যগুলো কি, কাকে বলে, সেগুলো আমরা আজকে জানব। প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ অর্থনৈতিক প্রকৃতি প্রসঙ্গে সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদদের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে বা বর্তমান। একদল চিন্তাবিদ সমকালীন ভারতীয় সমাজ ও অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ বলার পক্ষপাতী, আর একদল সমাজবিজ্ঞানী তথা ইতিহাসবিদ এই ধারণার বিরোধিতা করেন। প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজ ও অর্থনীতি সম্পর্কে এই মতানৈক্যের কারণ দৃষ্টিভঙ্গির পার্থক্যের মধ্যে নিহিত রয়েছে। গ্রামীণ সমাজ ও অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ বলার অর্থ স্বনির্ভরতা প্রতিপন্ন করা। স্বয়ংসম্পূর্ণ গ্রামে বসবাসকারী ব্যক্তিবর্গের মধ্যে সমষ্টিগত মানসিকতার অস্তিত্ব বর্তমান থাকে, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ ব্যবস্থায় কিন্তু আমরা বোধ এবং একতা বোধ আমরা কিন্তু দেখতে পারি। এরকম গ্রামের অধিবাসীরা জীবনযাপনের জন্য প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য সামগ্রী গ্রামের মধ্যেই পেয়ে যায়, কারণ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছুই গ্রামের মধ্যেই উৎপাদিত হয়। তাই জীবনের মৌলিক প্রয়োজন পূরণের কারণে গ্রামের বাইরে কোনো কিছুর উপর সাধারণত নির্ভর করার দরকার হয় না। বস্তুত এ হলো গ্রামীণ স্বয়ংসম্পূর্ণতা এবং স্বনির্ভরতার সীমাবদ্ধ অর্থ। তবে এই অর্থেও প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজ ও অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ বলা সঙ্গত কি না সে বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে কিন্তু পরস্পর বিরোধী মতবাদ রয়েছে। তবে মানব সমাজের ক্রমবিবর্তনের ধারার কোনো সমাজকেই সঠিক অর্থে স্বয়ংসম্পূর্ণ বলা যায় না। প্রাক ব্রিটিশ ভারতের সামাজিক অবস্থা ও অর্থনৈতিক প্রকৃতি প্রসঙ্গে বহু ও বিভিন্ন ঐতিহাসিক গবেষণা পরিচালিত হয়েছে এবং ব্রিটিশ সংশ্লিষ্ট বিষয়ে বিবিধ তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজ ও অর্থনীতিকে আপেক্ষিক ও সীমাবদ্ধ অর্থে স্বয়ংসম্পূর্ণ বলা যায়। অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ বলতে, স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলতে যে গ্রামে অধিবাসীদের জীবনযাপন অতিবাহিত করার জন্য বা জীবনযাপন অতিবাহিত করার জন্য যে সকল দ্রব্য সামগ্রীর প্রয়োজন তা যদি সেই গ্রামের মধ্যেই সম্পূর্ণ পাওয়া যায়, তখন আমরা তাকে বলবো স্বয়ংসম্পূর্ণ গ্রাম। প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজ ও অর্থনীতিকে প্রকৃতিগত বিচারে স্বয়ংসম্পূর্ণ বলা সঙ্গত কিনা সে বিষয়ে পরস্পর বিরোধী দুটি মত সম্পর্কে সম্যকভাবে অবহিত হওয়া আবশ্যক বা দরকার। যে সমস্ত সমাজবিজ্ঞানী সমকালীন গ্রামীণ সমাজ ও অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ বলার পক্ষপাতী, তাদের বক্তব্য বিচার বিশ্লেষণ করা যেতে পারে। এই শ্রেণীর ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানীদের মধ্যে রজনীপাম দত্ত, EMS এবং অধ্যাপক AR দেশাই, রামকৃষ্ণ মুখোপাধ্যায় ইত্যাদি বা প্রমুখদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই শ্রেণীর সমাজবিজ্ঞানীর অভিমত অনুযায়ী প্রাক ব্রিটিশ ভারতীয় সমাজ ও অর্থনীতি ছিল স্থবির ও গতিহীন প্রকৃতির। প্রধানত ঊনবিংশ ও বিংশ শতাব্দীর ইতিহাসবিদ ও রাজনীতিবিদরা এই মতের প্রবক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। সমকালীন ভারতীয় সমাজ ও অর্থনীতিকে স্থবির ও গতিহীন প্রতিপন্ন করার পেছন যে সমস্ত কারণের উল্লেখ করেন সেগুলি হল: গ্রামগুলি বিচ্ছিন্ন অবস্থান, কৃষি ও কারিগরি শিল্প পশ্চাৎপদ প্রযুক্তি, কৃষি ও কারিগরি শিল্পে সহাবস্থান এবং কৃষির উপর কারিগরদের নির্ভরশীলতা, সীমাবদ্ধ শ্রমবিভাজন, উদ্বৃত্ত সম্পদের বহির্গমন, জাতিভেদ প্রথার তীব্রতা প্রভৃতি। এশীয় দেশগুলির সমকালীন উৎপাদন ব্যবস্থা সম্পর্কে মার্ক্সের মতামত রয়েছে। মূলত মার্ক্সীয় থিসিসকে অনুসরণ করে এই শ্রেণীর চিন্তাবিদরা প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজ ও অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে
প্রতিপন্ন করেছেন। এই শ্রেণীর চিন্তাবিদরা প্রাক ব্রিটিশ যুগের গ্রামীণ সমাজ সম্পর্কিত কার্ল মার্কসের রচনা ও মতামতের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন। তাছাড়া এদের উপর সমাজবিজ্ঞানী মেইন এর প্রভাব অনস্বীকার্য। সমাজতত্ত্ববিদ মেইন গ্রামীণ সমাজকে সংগঠিত ও স্বয়ংক্রিয় একটি পরিবার গোষ্ঠী হিসেবে প্রতিপন্ন করেছেন। এই গোষ্ঠী নির্দিষ্ট একটি ভূখণ্ডের উপর যৌথ মালিকানার অধিকারী হয়ে থাকে। প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজ ও অর্থনীতিকে যারা স্বয়ংসম্পূর্ণ বলে আখ্যায়িত করেছেন, সেই সমস্ত চিন্তাবিদ ও ইতিহাসবিদ সমকালীন গ্রামীণ সমাজের কতগুলি বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বৈশিষ্ট্যগুলির সংক্ষিপ্ত উল্লেখ করা হলো। 1. সমকালীন ভারতের গ্রামগুলি বিচ্ছিন্নভাবে অবস্থিত ছিল। অধ্যাপক A.R. দেশাইয়ের অভিমত অনুযায়ী এই গ্রামগুলি স্বয়ংনির্ভর এবং বাইরের জগৎ থেকে পুরোপুরি স্বতন্ত্র। গ্রামগুলির এই বিচ্ছিন্ন অস্তিত্ব ও স্বাতন্ত্র্য সুদীর্ঘকাল অব্যাহত ছিল। কোনো রকম আর্থসামাজিক সংযোগ সম্পর্ক বাইরে সমাজের সঙ্গে ছিল না, অর্থাৎ আর্থসামাজিক বিচারে প্রতিটি গ্রামই ছিল পৃথক একটি একক। 2. মার্ক্সীয় থিসিস অনুযায়ী সমকালীন ভারতীয় গ্রামীণ সমাজে ভূসম্পত্তিতে যৌথ মালিকানা স্বীকৃত ছিল, ভূসম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা ছিল না। 3. মার্ক্সীয় থিসিস অনুযায়ী সমকালীন ভারতের গ্রামীণ সমাজ ছিল স্থবির ও গতিহীন, সামাজিক সচলতা ছিল না, কারণ গ্রামগুলি ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। নিজ নিজ অবস্থানের মধ্যেই প্রতিটি গ্রাম ছিল সীমাবদ্ধ। 4 নম্বর, প্রাক ব্রিটিশ গ্রামীণ সমাজে কৃষি ও কারিগরি উৎপাদনের একীকরণ ঘটেছিল, অর্থাৎ কৃষিকার্য ও হস্তশিল্পের মধ্যে ঐক্যবন্ধন ঘটেছিল। কৃষি ও কারিগরি উৎপাদন ব্যবস্থার মধ্যে কোনো রকম সামাজিক বা অর্থনৈতিক ব্যবধান ছিল না। সংশ্লিষ্ট মার্ক্সীয় থিসিস অনুসারে কৃষি ও হস্তশিল্পের একীকরণের কারণে সমকালীন ক্ষুদ্র গ্রামীণ সমাজ ছিল সম্পূর্ণ স্বনির্ভর। 5 নম্বর, সমকালীন গ্রামীণ সমাজে কৃষি ও কারিগরি উৎপাদনের মধ্যে কোনো রকম আর্থসামাজিক ব্যবধান ছিল না। কৃষি ও শিল্প পরস্পরের উপর নির্ভরশীল ছিল। স্বভাবতই শ্রম নিয়োজিত হতো যৌথভাবে, অর্থাৎ শ্রমবিভাজনের অভাব ছিল বা শ্রমবিভাজনের বিকাশের অভাবও ছিল। নেক্সট 6 নাম্বার, প্রযুক্তিগত বিচারে কৃষি ও কারিগরি শিল্পের অনগ্রসরতা ছিল। উদ্বৃত্ত সম্পদের সম্ভাবনা ছিল কম, কারণ সম্পদের বৈগমনের ঘটনা ঘটত, তাই পুঁজি সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতো। নেক্সট নাম্বার 7, সমকালীন ভারতে বৃত্তি ছিল বংশগত। জাতিভেদ প্রথা অনুযায়ী গ্রামীণ সমাজে ব্যক্তিবর্গের বৃত্তি নির্ধারিত হতো জন্মসূত্রে। এই কারণে তখন জাতিভেদ প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এক অপরিবর্তনীয় শ্রমবিভাজনের ব্যবস্থা। নেক্সট 8 নাম্বার, প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজের বাজার ছিল অপরিবর্তনশীল, অর্থাৎ সেই সময় বাজারে কিন্তু কোনো পরিবর্তন দেখা দিত না। নেক্সট নাম্বার 9, সমকালীন গ্রামীণ সমাজের উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রিত ও পরিচালিত হতো স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে। প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজ সম্পর্কে ইংরেজ প্রশাসকদের অনেকের অভিজ্ঞতামূলক অভিমত জ্ঞাপন করেছেন। এই প্রসঙ্গে ইভেনসন এবং চার্লস মেটকাফে, ডেনজিল প্রমুখ ব্রিটিশ শাসকের নাম উল্লেখ করা যায়। এদের অভিমত অনুযায়ী সমকালীন গ্রামীণ সমাজগুলি ছোট ছোট প্রজাতন্ত্র হিসেবে প্রতিপন্ন ছিল বা হতো। ক্ষুদ্রাকৃতি রাষ্ট্রের প্রায় অধিকাংশ বৈশিষ্ট্য সমকালীন গ্রামীণ সমাজ ব্যবস্থায় বর্তমান ছিল। গ্রামীণ সমাজগুলি ছিল স্বয়ংসম্পূর্ণ, তারা নিজেরাই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় প্রায় অধিকাংশ দ্রব্য সামগ্রী উৎপাদন বা জোগাড় করত। গ্রামীণ সমাজের সকলের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, গৃহস্থলী সামগ্রী, হাতিয়ারপাতি প্রভৃতি প্রাত্যহিক জীবনের প্রায় সব কিছুই তারা প্রস্তুত করত। বাইরের সঙ্গে যোগাযোগের তেমন কোনো প্রয়োজন তাদের হতো না। গ্রামীণ সমাজগুলি নিজেদের সদস্যদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে নিজেরাই সক্ষম ও সক্রিয় ছিল, তার জন্য বাইরের সাহায্যের বড় একটা
প্রয়োজন হতো না। সমকালীন স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলি নিজেদের জোরেই নিজেদের অস্তিত্ব অব্যাহত রাখতে সক্ষম ছিল। ভারতে বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠীর শাসন কায়েম হয়েছে। শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি অনেক রাজবংশের উত্থান পতনও ঘটেছে, কিন্তু স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজগুলি নিজেদের অপরিবর্তিত অস্তিত্বকে অব্যাহত রাখতে পেরেছে। এক্ষেত্রে অধ্যাপক আর দেশাই কি বলেছিলেন? স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজ ও অর্থনীতির একজন বড় প্রবক্তা হলেন অধ্যাপক আর দেশাই। অধ্যাপক দেশাইয়ের ঐমত অনুযায়ী প্রাক ব্রিটিশ ভারতে গ্রামীণ সমাজ ও অর্থনীতি ছিল মূলত স্বয়ংসম্পূর্ণ বা স্বনির্ভর। তবে এই প্রসঙ্গে তিনি অল্প বিস্তর ব্যতিক্রমের কথাও স্বীকার করেছেন। ছোটখাটো ব্যতিক্রম বাদ দিলে সমকালীন স্বনির্ভর গ্রামীণ সমাজসমূহ সুদীর্ঘকাল ধরে নিজেদের স্বয়ংসম্পূর্ণ অস্তিত্বকে অব্যাহত রেখেছিল। এই গ্রামগুলি সাবেককালের চাষাবাদ ও কারিগরি শিল্প বা হস্তশিল্পের উপর নির্ভরশীল ছিল। এই সমস্ত গ্রামীণ সমাজে কৃষকদের সঙ্গে বিভিন্ন কারিগররা বসবাস করত। কারিগরদের মধ্যে কুমার, কামার, ধোপা, নাপিত, তেলি, মুচি প্রভৃতি ব্যক্তিবর্গের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রামের অধিবাসীদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রিত ও পরিচালিত হতো। গ্রামীণ সমাজের পরিবারগুলি যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত বিবিধ সুযোগ সুবিধা ভোগ করত। তোমরা জানো যে প্রতিটি গ্রামে কিন্তু তার নিজস্ব এবং স্বয়ংসম্পূর্ণতা কিন্তু নেই বললে চলে বর্তমানে, কিন্তু এখনও অনেক গ্রাম আছে ভারতবর্ষে যেখানে তাদের স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলা যায়, যেখানে তাদের মূল চাহিদার যে চাহিদাগুলি রয়েছে সেগুলো গ্রামেই পরিপূর্ণতা পায় বা চাহিদাগুলো পূরণ করে। তাই স্বয়ংসম্পূর্ণ গ্রাম এখনও ভারতবর্ষে অনেকগুলো কিন্তু দেখা যায়। তেমনি আবার বিভিন্ন ধরনের যৌথ বিধি নিষেধের দ্বারা পরিবারগুলি নিয়ন্ত্রিত হতো। সমকালীন গ্রামীণ সমাজের প্রতিনিধি ছিল পঞ্চায়েত। আমাদের কিন্তু বর্তমানেও দেখবে গ্রামীণ ব্যবস্থায় কিন্তু পঞ্চায়েত রাজ রয়েছে। প্রকৃতপক্ষে এই পঞ্চায়েতে ছিল গ্রামের সকল ভূসম্পত্তির অধিকারী। চাষাবাদের সমস্ত জমির বিলি বন্দোবস্ত করত এই পঞ্চায়েত। কৃষক এবং কারিগররা গ্রামের অধিবাসীদের প্রয়োজন মাফিক দ্রব্য সামগ্রী উৎপাদন করত। প্রয়োজনের অতিরিক্ত উৎপাদনের উদ্যোগ দেখা যেত না, কারণ উদ্বৃত্ত উৎপাদনের মাধ্যমে কৃষক বা কারিগরদের বাড়তি লাভের সুযোগ ছিল না, বরং উদ্বৃত্ত উৎপাদনের জন্য অতিরিক্ত রাজস্ব প্রদানের আশঙ্কা ছিল। বিশেষত কৃষি উৎপাদনের ক্ষেত্রে এই আশঙ্কা অধিক ছিল। স্বভাবতই সমকালীন গ্রামীণ সমাজগুলি উৎপাদনের ব্যাপারে যথাসম্ভব স্বনির্ভর বা স্বয়ংসম্পন্ন ছিল। গ্রামীণ সমাজের বিভিন্ন বৃত্তির ব্যক্তিবর্গ নিজ নিজ বৃত্তিগত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকত। এই সময় বিভিন্ন পেশার মানুষকে পারিশ্রমিক দেওয়া হতো, প্রধানত দ্রব্য সামগ্রীতে। পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে মুদ্রার প্রচলন খুব বেশি ছিল না বললেই মনে করা হতো। অর্থাৎ সেই সময় কিন্তু গ্রাম অঞ্চলের মধ্যে একটা স্বয়ংসম্পূর্ণতা আমরা দেখতে পেয়েছি। এবং এছাড়াও আমরা এসসি দুবে তিনি কি বলেছিলেন যে আমাদের এই স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্পর্কে, সেটা আমরা অবশ্যই একটু জেনে নেব। প্রাক ব্রিটিশ ভারতে গ্রামীণ সমাজ অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ। এই তত্ত্বে বিরোধিতা করেছেন অনেকে। বিরোধীদের মধ্যে বহু ইতিহাসবিদ, সমাজতত্ত্ববিদ ও নৃতত্ত্ববিদ রয়েছেন। এ প্রসঙ্গে বিশিষ্ট ভারতীয় সমাজতাত্ত্বিক এম.এন. শ্রীনিবাস, এসসি দুবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐতিহাসিক ইরফান হাবিব ও ডিডি কোসাম্বি গ্রামীণ সমাজ ও অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা তত্ত্বকে সম্পূর্ণ স্বীকার করেননি। অধ্যাপক দুবে কি বলেছিলেন তা আমরা এখন জানব। প্রাক ব্রিটিশ ভারতীয় গ্রামীণ সমাজ সম্পূর্ণ স্বনির্ভর ছিল এবং বাইরের জগতের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না বা বাইরের জগতের উপর কোনো রকম নির্ভরশীলতা ছিল না। এ ধারণাকে অধ্যাপক এসসি দুবে স্বীকার বা সমর্থন করেননি। তার ঐমত অনুযায়ী সমকালীন ভারতীয় গ্রামীণ সমাজকে কিছু কিছু ক্ষেত্রে গ্রামের বাইরের জগতের উপর নির্ভর করতে হতো, তবে কিছু দ্রব্য সামগ্রীর জন্য গ্রামগুলির মধ্যে লেনদেনের বাণিজ্যিক সম্পর্ক বর্তমান ছিল। লবণ, মশলাপাতি, ধাতু নির্মিত দ্রব্য সামগ্রী, কারিগরি শিল্পের কাঁচামাল প্রভৃতির জন্য গ্রামগুলির মধ্যে বাণিজ্যিক লেনদেন হতো। বিভিন্ন গ্রামে যাযাবর বেদে সম্প্রদায়ের মানুষকে লবণ ফেরি করতে দেখা যেত।
এই সময় নির্দিষ্ট এক একটি জায়গায় সপ্তাহে এক একবার হাট বসতো, যেটা আমাদের কিন্তু বর্তমানেও হাট দেখা যায়। অনেক ক্ষেত্রে সেটা উঠে গেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা রয়েছে। সাধারণত যাতায়াতের সুযোগ সুবিধা যুক্ত জায়গাতেই এই হাট বসতো। এই হাটে আশপাশের গ্রামগুলি থেকে মানুষজন আসতো, জিনিসপত্র লেনদেন বা ক্রয় বিক্রয় হতো। আবার বিভিন্ন উপলক্ষে কে কেন্দ্র করে মেলাও বসতো। এই সমস্ত মেলা স্থানীয় বা আঞ্চলিক ভিত্তিতে বসতো। মেলাগুলিতে মানুষের সমাগম হতো এবং জিনিসপত্রের ক্রয় বিক্রয় হতো। শুধু তাই নয়, বৈবাহিক সূত্রে এবং অন্যবিধ প্রয়োজনে পরিপ্রেক্ষিতে সমকালীন বিভিন্ন গ্রামের মধ্যে সংযোগ সম্পর্ক সৃষ্টি হয়েছিল। এই কারণে অধ্যাপক এস.সি. দুবে ওই মত অনুযায়ী প্রাক ব্রিটিশ ভারতীয় গ্রামগুলিকে একটি স্বয়ংসম্পূর্ণ ছোট ছোট প্রজাতন্ত্র হিসেবে প্রতিপন্ন করা অসঙ্গত বলে তিনি মনে করেছেন। তার মতানুসারে এই সময় আন্তঃগ্রাম পঞ্চায়েত ব্যবস্থার সৃষ্টি হয়েছিল। তোমরা পড়লে যে স্বয়ংসম্পূর্ণ গ্রাম ব্যবস্থা কি, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। আমরা নেক্সট যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের গ্রাম মূলত কি হয়, আমরা গ্রাম কাকে বলি, যেখানকার মানুষেরা হচ্ছে 70% মানুষ হচ্ছে কি, বা 70% মানুষ হচ্ছে কৃষিমূলক ব্যবস্থার সাথে যুক্ত থাকবে, অর্থাৎ 30% অর্থাৎ 30% থাকবে অকৃষিমূলক কাজের সাথে বা জীবিকার সাথে যুক্ত। সেখানে আমরা কিন্তু একটু আলোচনা করি যে আমাদের এই গ্রামীণ ভারতীয় ব্যবস্থায় বা গ্রামীণ সমাজ ব্যবস্থায়, ভারতীয় গ্রামীণ সমাজ ব্যবস্থায় যে আমাদের স্বয়ংসম্পূর্ণতা আমরা লক্ষ্য করলাম, সেক্ষেত্রে আমরা কৃষিভিত্তিক সামাজিক কাঠামোটা আমরা আজকে আবার আলোচনা করছি যে ভারতের কৃষিভিত্তিক সামাজিক কাঠামো কি রয়েছে। ভারতের সমাজ সভ্যতার পরিধি অতিমাত্রায় সম্প্রসারিত হয়েছে। গ্রামীণ, পৌর এবং মহানগরীর জনসম্প্রদায় সমূহের এর অন্তর্ভুক্ত। এক্ষেত্রেও এই বিশাল ও জনবহুল ভারতের সমাজ সভ্যতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঐক্য ও সংগতি পরিলক্ষিত হয়। তবে পৌর ও গ্রামীণ জনসম্প্রদায়ের মধ্যে কতগুলি বিষয়ে মৌলিক পার্থক্যের অস্তিত্ব অনস্বীকার্য। পার্থক্যের এই ক্ষেত্রগুলি হল জনসংখ্যার ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, ভৌগোলিক পরিবেশ, সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডল, রীতিনীতি, মূল্যবোধ, জীবনধারা, পরিবার ব্যবস্থা, ধর্ম, জাতি, শ্রেণী, অর্থনৈতিক উদ্যোগ, রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থা ইত্যাদি ইত্যাদি। জাতির জনক মহাত্মা গান্ধীর ঐমত অনুযায়ী গ্রামের অস্তিত্ব যতদিন অব্যাহত থাকবে, ভারতে ততদিন অবিনশ্বর থাকবে। গ্রাম যদি না বাঁচে, ভারতকে বাঁচানো যাবে না। ভারতে কৃষিভিত্তিক সামাজিক কাঠামো জাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। ভারতে অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। 1991 সালে জনগণনা পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 74.3% গ্রামাঞ্চলের অধিবাসী, অবশিষ্ট 25.7% মানুষ শহরাঞ্চলের অধিবাসী। ভারতকে অসংখ্য গ্রাম সমন্বিত একটি জাতি হিসেবে অভিহিত করা হয়। ভারতে গ্রামের সংখ্যা অনেক। 1991 সালে জনগণনা পরিসংখ্যান অনুযায়ী এই দেশের গ্রামের সংখ্যা ছিল 5,58,088টি। একই পরিসংখ্যান শহরের সংখ্যা ছিল 3,018টি। আকারে প্রকারে ভারতের গ্রামগুলি সামগ্রিক বিচারে সমপর্যায়ে নয়। গ্রামগুলির আয়তনে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। তবে মাঝারি আয়তনের গ্রামের সংখ্যাই বেশি। মোট গ্রামের প্রায় অর্ধেক হল মাঝারি আকৃতির। অধিবাসীদের সংখ্যার পরিপ্রেক্ষিতে গ্রামগুলি ছোট, মাঝারি এবং বড় এই তিনটি ভাগে বিভক্ত করা হয়। ছোট গ্রামগুলি জনসংখ্যা 500-র কম। এরকম গ্রাম হলো ভারতের মোট গ্রামের সংখ্যা হচ্ছে 26.5%। মাঝারি গ্রামগুলির অধিবাসীদের সংখ্যা 500 থেকে 2000-এর মধ্যে। এরকম গ্রাম ভারতের মোট গ্রামের 48.8%। আর বড় গ্রামগুলি জনসংখ্যা হলো 2000 থেকে 5000-এর মধ্যে। এরকম গ্রাম হলো ভারতের মোট গ্রামের 19.4%। বেঁচে থাকার জন্য ন্যূনতম সুযোগ সুবিধা সময় যে গ্রামে পাওয়া যায়, সেই সমস্ত গ্রামে বসবাস করার ঝোঁক মানুষের মধ্যে কিন্তু বেশি থাকে। ভৌগোলিক অবস্থানগত পরিবেশ যত সম্ভব সহায়ক হবে। চাষাবাদের জমি কিছুটা পাওয়া যাবে, পানীয় জল সংগ্রহ করার সুযোগ থাকবে। মোটামুটিভাবে এই সমস্ত সুযোগ সুবিধার পরিপ্রেক্ষিতে মানুষ গ্রামাঞ্চলে বসতি গড়ে তোলে। ভারতের অঙ্গরাজ্য সমূহের মধ্যে গ্রামের সংখ্যা সর্বাধিক হচ্ছে উত্তরপ্রদেশে, যেটা 1,12,566টি। তারপরে স্থানে রয়েছে মধ্যপ্রদেশ 71,352টি। তারপরে সিকিমের গ্রামের সংখ্যা হচ্ছে 440টি।
আধুনিক ভারতে ব্যাপক প্রেক্ষাপটে গ্রামীণ জনসম্প্রদায় সমূহের সাধারণ বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা করলে তাৎপর্যপূর্ণ চিত্র প্রতিপন্ন হয়। সম্প্রতিকালে গ্রামীণ জনসম্প্রদায় সমূহের একটি উল্লেখযোগ্য অংশের জীবনধারার গুরুত্বপূর্ণ উন্নতি সাধিত হয়েছে। উন্নয়নমূলক পরিকল্পনার বিভিন্ন কর্মসূচির সুবাদে গ্রামগুলিতে জীবনধারাগত সুযোগ সুবিধা লক্ষণীয় অগ্রগতি ঘটেছে। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন ভারতবর্ষে প্রায় সমস্ত গ্রামেই কিন্তু প্রায় বিদ্যুৎ পৌঁছে গেছে। পানীয় জলের সমস্যা সমাধান কিছু কিছু গ্রামে সম্ভব করা হয়েছে। শিক্ষার সুযোগ সুবিধা ক্ষেত্রেও গ্রামাঞ্চলের অবস্থার উন্নতি ঘটেছে। সীমাবদ্ধভাবে হলেও কিছু কিছু গ্রামে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা হয়েছে। এই সমস্ত উন্নতির কারণে গ্রামীণ জনসম্প্রদায় ও পৌর জনসম্প্রদায়ের মধ্যে আগেকার পর্বত প্রমাণ পার্থক্য এখন অনেকাংশে অপসারিত হয়েছে। ভারতের গ্রামাঞ্চলের অধিবাসীদের আশা ভরসা হলো আবাদি জমি। অর্থাৎ তোমরা জানো যে ভারতবর্ষ হচ্ছে গ্রাম প্রধান দেশ, কৃষি তাদের মূল জীবিকা, তাই আবাদি জমি হচ্ছে কৃষির মূল উৎস। জীবিকা অর্জনের জন্য গ্রামের মানুষকে জমি জমার সঙ্গে সদৃঢ় বন্ধনে আবদ্ধ থাকতে হয়। জমির সঙ্গে মানুষের সম্পর্কে আত্মিক প্রকৃতির কারণ গ্রামবাসীদের জীবন ও জীবিকা মূলত কৃষিভিত্তিক। আমরা এই যে বললাম যে কৃষিভিত্তিক সামাজিক কাঠামোটা আমরা দেখলাম যে এখানে মূলত কৃষির উপর নির্ভর করেই গ্রামীণ সমাজ ব্যবস্থা টিকে থাকে। এক্ষেত্রে ভারতের যে গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শ্রেণী কাঠামো সম্পর্কে এরিনোয়েল থর্নার বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তিনি তার এগ্রিয়ান স্ট্রাকচার গ্রন্থে বিশেষভাবে এই বিষয়টি উল্লেখ করেছেন। কৃষিভিত্তিক সামাজিক কাঠামো ব্যাখ্যা করতে গিয়ে তিনি মূলত 3টি নির্ধারিত নীতি প্রয়োগ করেছেন। এই 3টি নীতি হলো: 1. ভূমিসূত্রে প্রাপ্ত আয়, নিজের চাষ, ভাড়া ও মজুরি। 2 নম্বর, অধিকারের প্রকৃতি, মালিকানা, প্রজাস্বত্ব, ভাগ চাষ ও কোনো রকম অধিকারের অনস্তিত্ব। এবং 3 নম্বর, মাঠে প্রকৃতপক্ষে সম্পাদিত কাজের পরিধি, কোনো কাজ না করা, আংশিকভাবে কাজ করা, পুরো কাজ করা এবং অপরের জন্য কাজ করা। এই যে 3টি ভাগ তিনি করেছেন। এইভাবেই আমরা দেখতে পারি যে ভারতীয় গ্রামীণ সমাজ ব্যবস্থা এইভাবে চলছে। অর্থাৎ কৃষির উপর নির্ভর করেই প্রধানত গ্রামীণ সমাজ টিকে রয়েছে। আমরা সেটা প্রত্যেকেই জানি। আমরা নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব। আজকে তোমরা এটা অবশ্যই ভিডিওটা দেখবে এবং লেকচারটা শুনবে, এবং তোমাদের কিছু নোট ডাউন করা থাকলে তোমরা অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবে।